সবাইকে আমন্ত্রণ, সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। এবারে দেশ গড়ার পালা। যে কোনো মূল্যে বজায় রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। প্রতিবেশীদের সাথে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। বিপুল ভোটে বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব বলেন। জাতীয় ঐক্যের ডাক দিয়ে ভোটে পরাজিত রাজনৈতিক দল, প্রশাসন এবং দেশবাসীর সহযোগিতা চান। আইনের শাসন, অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান এবং সংস্কার বিএনপির সরকারের নীতি হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রুলস অফ ল বা আইনি পথ অনুসরণের কথা জানান বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। সাংবাদিকবৃন্দ এবং অতিথিবৃন্দ, বড় বিজয়ের একদিন পর দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে বিকেলে শুরু হয় জনাকীর্ণ সংবাদ সম্মেলন। দলকে এটি নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছেন। শুরুতে বিএনপি চেয়ারম্যানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন। লিখিত বক্তব্যে তারেক রহমান বিএনপির নিরঙ্কুশ জয়কে স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয় বলে আখ্যায়িত করেন। স্মরণ করেন মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের। দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতিশ্রুতি দেন মানুষের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা দেয়ার, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাপথে ভিন্ন দল, ভিন্ন মতের সবার সহযোগিতা চেয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তারেক রহমান। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। অর্থনীতির পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন ও মত প্রকাশের স্বাধীনতা সহ বিএনপি সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান জানান, ধাপে ধাপে ইশতেহার ও সনদ বাস্তবায়নের কথাও। কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। লিখিত বক্তব্যের পর সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান। পররাষ্ট্রনীতি, শেখ হাসিনাকে ফেরানো সহ নানা বিষয় জানতে চান ভারত, পাকিস্তান, চীন সহ কয়েকটি দেশের সাংবাদিক। উত্তরে তারেক রহমান জানান, তার নীতিতে দেশের স্বার্থই আগে, আর জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে রুলস অফ ল অনুসরণ করা হবে। By ensuring rule of law, foreign policy which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. 2/3 আসন জেতার পেছনে কারচুপি ছিল কিনা এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি চেয়ারম্যান। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সার্ক কার্যকরের উদ্যোগ নেওয়ার কথাও জানান তারেক রহমান। সংবাদ সম্মেলন শেষে হাত উঁচিয়ে বিজয়ের উদযাপন করেন বিএনপি চেয়ারম্যান সহ দলের সিনিয়র নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই দিন বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। এর আগে দুপুরে মন্ত্রিপরিষদের সদ্য বিদায়ী সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় 1000 অতিথি উপস্থিত থাকবেন। শুক্রবার গভীর রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হওয়া 299টি আসনের মধ্যে 297টির ফলাফলের ভিত্তিতে এই গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ গ্রহণের বিধান রয়েছে।
একদিকে নতুন সরকার গঠনের তোড়জোড়ের পাশাপাশি সম্ভাব্য মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে গাড়িও। অন্যদিকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে রাতে ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। আমরা প্রস্তুত আছি আর কি, শপথ গ্রহণের পক্ষ, আদার্স তাদের আপ্যায়ন, তাদের লবি, তাদের স্বাক্ষর, তাদের আইডি কার্ড সব আমরা প্রস্তুত আছি। 40 থেকে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে গুরুত্ব পাবে মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক তরুণ নেতাও। এছাড়া তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা 4-5 জনকে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে টেকনোক্র্যাট কোটায়। সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর অন্তত 3 জনকে নেওয়া হতে পারে মন্ত্রিসভায়। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নেতাই কথা বলতে রাজি হননি এ ব্যাপারে। আনুষ্ঠানিকভাবে দলটির 2 জন নেতা জানিয়েছেন, অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে 2001 থেকে 2006 সালের মতোই বড় আকারের মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন তারা। সংখ্যাটা হতে পারে 45, যেখানে স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর AZM জাহিদ হোসেন, হাফিজ উদ্দিন আহমদ ও সেলিমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে যেতে চাই এনসিপির শীর্ষ নেতারা কথা বলছিলেন। খানিক আগে নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেছেন, এখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কথা বলছেন। আমরা একটু শুনে আসি কি বলছেন তিনি। দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো। গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো। অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন আপনি অভয় দিলে প্রশ্ন করব, না হলে করব না। আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এবারের নির্বাচনে এনসিপি এবং 11 দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন, আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন। তারা আগামীর বাংলাদেশের জন্য 11 দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে, আরেক মিডিয়া দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের যেই 46% জনগণ আপনাদেরকে ভোট দেয়নি, বাংলাদেশের যেই 46% মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি, আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে, তাদেরকে দমন পীড়নের মাধ্যমে, তাদের বাড়িঘরে হামলা করে, আগুন দিয়ে, তাদের দোকানপাটে হামলা করে, তাদেরকে চাকরিচ্যুত করে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র, আবারও ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে চান, তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল করে জ্বলছে। আমরা মনে করি, আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সহ সবাই হেলে গিয়ে লেভেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, প্রতিযোগিতামূলক, বিশ্বাসযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে বলে মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়ন EU এর পর্যবেক্ষক দলের। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিশন প্রধান বলেন, গণতন্ত্র এবং আইনের শাসন পুনরুদ্ধারে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ধাপ। 2008 সালের পর প্রথমবারের মতো নির্বাচন হয়েছে প্রকৃত অর্থে। তুলে ধরেন মাঠের পর্যবেক্ষণ, নারী ভোটারের উপস্থিতি, সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের মতামত, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম এবং একই সাথে নাগরিক সমাজের অংশগ্রহণ নিয়ে। অন্য এক সংবাদ সম্মেলনে কমনওয়েলথ পর্যবেক্ষকরা নির্বাচনকে সন্তোষজনক আখ্যা দিয়েছেন। নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম ছিল উদ্বেগজনক। নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় নাগরিকদের গুরুত্বপূর্ণ মত প্রকাশ আমরা দেখেছি, যা এই দেশের পরবর্তী সংস্কারের পথকে সহজ করবে।
কেন্দ্র টার্গেট করে ফল গণনায় কারসাজির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম এবং 13 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক। শনিবার সংবাদ সম্মেলনে ঢাকা 16 আসনের বিএনপির পরাজিত প্রার্থী আমিনুল হক অভিযোগ করেন কয়েকটি কেন্দ্র টার্গেট করে ফল গণনায় কারচুপি হয়েছে। 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকও ভোট গণনায় কারচুপির অভিযোগ করেছেন। ঢাকা 10-এ জামায়াত প্রার্থীর অভিযোগ তার কর্মীদের পিটিয়ে আহত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা 10 আসনের জামায়াত প্রার্থী জসিমউদ্দিন সরকারও কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন। ফলাফল স্থগিত চেয়ে পুনরায় নির্বাচনের দাবি করেন শেরপুর 1 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তবে নির্বাচন কমিশন বলছে গ্যাজেট প্রকাশের পর ফল বাতিলের সুযোগ নেই। আমাদের এই বিষয়গুলো দ্রুত সুরাহা করার উদ্যোগ নিতে হবে এবং আমরা সেটাকে আরও বলিষ্ঠভাবে ইসিকে আনুষ্ঠানিকভাবে আজকে বলবো এবং এরপরে আমরা মাঠেও যাব। ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কার্যক্রম থেকে বের হয়ে আসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে 11 দলীয় ঐক্যজোট। নিরাপত্তা দিতে না পারলে দেশের মানুষকে নিয়ে আন্দোলনে নামবে জামায়াত। ইতিমধ্যেই আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানান জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। শনিবার রাতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি মন্তব্য করেন। বলেন, নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। রাতের আধারে ইসি গ্যাজেট প্রকাশ করে ফলাফল রিভিউ করার সুযোগ বন্ধ করে দিয়েছে। তবে রিভিউ করতে উচ্চ আদালতে দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। হামিদুর রহমান আজাদ বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সংসদে গঠনমূলকভাবে শক্তিশালী ভূমিকা রাখবে জামায়াত ইসলামী। স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয় পরাজয়ের ক্ষেত্রে। সে আসনগুলো চিহ্নিত করে আসন থেকে পুনর্গণনা রিকাউন্টিংয়ের জন্য আবেদন হয়েছে। 13 তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে একেবারে তড়িঘড়ি করে, যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে, অনেকে পান নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশে বিরোধী মতের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ডাকসুর কেন্দ্রীয় নেতারা। শনিবার ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ স্টাইলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলার সংস্কৃতি এদেশে আর করতে দেওয়া হবে না। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির প্রতি আহ্বান জানান তারা। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদ হুঁশিয়ারি দেন, বিরোধী মতের আর কারো উপর হামলা হলে ছাড় দেওয়া হবে না। সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে শান্তিপূর্ণ দেশ প্রত্যাশা করেন তারা। এই হামলা দুই প্রকারের। একটা হচ্ছে বিএনপি প্রার্থী কেন হেরেছেন সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর উপর দায় দিয়ে অন্যান্য বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে আহত করছে। সরকারি দল যারা হচ্ছে তাদের তো দায়িত্ব ছিল তাদের নেতাকর্মীদেরকে এই ধরনের সাবধান করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 জন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। দেশের কয়েক জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটও করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে মোটরসাইকেলে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে ভোট দেয়াকে কেন্দ্র করে জামায়াত বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করা হয়। এর জেরে সকালে বিএনপি নেতা আসাফ সরকারকে মারধর করে জামায়াত কর্মীরা। এরপরই তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর, আহত হয় 6 জন। এছাড়া নাটোরের সিংড়ায় ধানের শীষ প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে নারী সহ 10 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে 2 জনের। পুলিশ জানায়, স্থানীয় মোহাম্মদ কালামের বাড়িতে ককটেল তৈরি করছিল কয়েকজন। হঠাৎই বিস্ফোরণ হলে ঘটনাস্থলে প্রাণ হারায় আলামিন ও জিহাদ। এ সময় গুরুতর আহত হয় 3 জন। তাদেরকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। জানা যায়, বিস্ফোরণে হতাহতরা জুলাই আন্দোলনের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই গ্রামে কালামের বাড়িতে একটি একাধিক ককটেল হয়তো বিস্ফোরণ হয়েছে, যে বিস্ফোরণে স্পট ডেতে 2 জন নিহত।
রাজশাহী নগরীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের স্বজনরা জানান, মোস্তফা শনিবার রাত 8টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। খোঁজাপুর কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলছেন স্বজনেরা। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে। গুলিবিদ্ধ একদম মারা গেছে, এটা সত্য ঘটনা, সত্য। বাট কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত বা কি কারণে জড়িত এটা আমরা এখন জানতে পারি না, তবে আমাদের তদন্ত অব্যাহত আছে। ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অভিযোগে তালাকপ্রাপ্ত বিএনপি নেতার স্ত্রী বিবি জহুরার পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। শনিবার বিকেলে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসতলা এলাকায় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকসেদুল শমীন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার বাড়িতে যায়। এ সময় ভুক্তভোগী জহুরার সার্বিক খোঁজখবর এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে তার 3 সন্তানের পড়াশোনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতারা। মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে শুল্ক কমানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন উদ্যোক্তারা। নতুন দ্বিপাক্ষিক চুক্তির আওতায় রপ্তানি শুল্ক 20% থেকে কমিয়ে 19% করা হয়েছে। বিশেষ করে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত পোশাকে বড় ধরনের ছাড় পাওয়ার সুযোগ পাবেন কারখানা মালিকরা, বাড়বে সক্ষমতা। বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা তৈরি পোশাক খাত। রপ্তানি আয়ের 80%-এরও বেশি আসে এই খাত থেকে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা 20% শুল্ক থেকে 1% কমিয়ে 19% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। আপাত দৃষ্টিতে এই ছাড় সামান্য মনে হলেও তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে একে ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তারা। প্রতিটি শুল্ক রাশি আমাদের প্রতিযোগিতার ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা। যদি এটি 2 থেকে 5% হতো তবে আরও ভালো হতো। তবে 1% কমার ফলেও এখন আমরা আমাদের অধিকাংশ প্রতিদ্বন্দ্বী দেশের পর্যায়ে চলে এসেছি। যদিও ভারতের হার 18%, তবুও এই শতাংশ হ্রাস আমাদের অবশ্যই সাহায্য করবে। চুক্তির সবচেয়ে বড় দিক হলো মার্কিন তুলা বা কাঁচামাল ব্যবহার। যদি বাংলাদেশের উদ্যোক্তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা দিয়ে পোশাক তৈরি করেন, তবে শুল্কের হার নাটকীয়ভাবে কমে আসার সুযোগ রয়েছে। এতে করে উৎপাদন খরচ কমবে এবং মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা আরও বাড়বে। এটি কার্যকর করা গেলে আমরা বড় সুবিধা পাব। যেমন পারস্পরিক শুল্ক 1% কমলে সুবিধা 1%ই থাকে, কিন্তু আপনি যদি আমেরিকার তুলা দিয়ে পণ্য তৈরি করেন তবে শুল্ক প্রায় 19% পর্যন্ত কমানো সম্ভব। তাই এটি বাস্তবায়ন করা গেলে বাস্তবের প্রভাব হবে অনেক বিশাল। তবে এই সুবিধাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। পরিবর্তিত বৈশ্বিক রাজনীতির সাথে তাল মিলিয়ে নীতিমালার আধুনিকায়ন না করলে দীর্ঘমেয়াদে টিকে থাকা চ্যালেঞ্জিং হতে পারে বলে তাদের শঙ্কা। চুক্তিতে এমন কিছু বিষয়ে সন্নিবেশিত রয়েছে, তার ফলে হয়তো মার্কিন বাণিজ্য স্বার্থ এখানে সমুন্নত থাকছে, কিন্তু বাংলাদেশের যে বাণিজ্য স্বার্থ এটা এখন পর্যন্ত সেটা কোনো ইতিবাচক ফল দেখেনি। যেমন আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পণ্য রপ্তানি শ্রুত হয়ে গিয়েছে এবং মার্কিন ট্রাম্প ট্যারিফের কারণে অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশি পণ্য অসম এক ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। 2024 সালের অগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এমন রাজনৈতিক সন্ধিক্ষণে অনুষ্ঠিত হলো সাধারণ নির্বাচন। নতুন নেতৃত্বে দেশের প্রধান এই রপ্তানি খাতের ধারা কতটুকু সচল রাখতে পারে এখন সেটি দেখার বিষয়। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। এর সাথে শেষ করছি আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।